মৃত্যু, যেখানে সমাপ্তি ঘটে মানুষের সমস্ত রকম জাগতিক অনুভূতির। এক লহমায় ছিন্ন হয়ে যায় ইহলোকের সাথে সব সম্পর্ক। কিন্তু তারপর সত্যি কি মৃত্যুর পর মানুষের আর কিছুই অবশিষ্ট থাকে না? সত্যি কি তারা আর কখনোই এ জগতে ফিরে আসতে পারে না? হ্যাঁ, পারে। কারণ ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। মানুষের জীবনে এরকম অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যুক্তিতে যার ব্যাখ্যা করা অসম্ভব। সেরকমই অসম্ভব সব ঘটনায় মোড়া বিভা ক্যাফের আজকের নিবেদন কল্যাণ সরকারের গল্প সে আসে। গল্পটি আপনারা দুটি পর্বে শুনবেন। আজ রইল প্রথম পর্ব। আজকের গল্প পাঠে তমাল, গল্পের সূত্রধার অনন্যা, বিভিন্ন চরিত্রে পূজা, শ্রীজাত, অনন্যা এবং তমাল, সম্পাদনায় সায়ন, প্রযোজনা ও পরিবেশনায় বিভা পাবলিকেশন। শুনবেন কল্যাণ সরকারের লেখা ভৌতিক গল্প সে আসে এর প্রথম পর্ব। আজ যেই ঘটনার কথা আপনাদের জানাতে চলেছি, এটা আমার লেখা কোনো মন গড়া অলৌকিক ভূতের গল্প নয়। ব্যাপারটা শুনে আপনাদের অবিশ্বাস্য মনে হলেও ঘটনাগুলো যে সমস্তটাই সত্যি এবং বাস্তব তার প্রমাণও কিন্তু নেহাত কম নেই। আর তার চেয়েও বড় কথা হলো, এই ভয়ঙ্কর ঘটনাগুলোর সাক্ষী হয়ে এখনো প্রতি মুহূর্তে ভয়ে ভয়ে দিন কাটাচ্ছেন আমার এক অফিস কলিগ এবং ওনার বাড়ির লোকজনেরা। আমি যখন এই লেখাটা লিখতে বসেছি তখন অবধি পাওয়া শেষ খবর অনুযায়ী এখনও আমার ওই কলিগ এবং ওনার বাড়ির লোকেরা ওদের সাথে ঘটে চলা অদ্ভুত ঘটনাগুলো থেকে সম্পূর্ণ মুক্তি পায়নি। যাই হোক, সমস্ত বিষয়টা আপনাদের জানানোর আগে একটা কথা আমি বলে রাখতে চাই। এই গল্পের মাধ্যমে কারোর মনে কুসংস্কার বা অন্ধবিশ্বাসের সৃষ্টি করা কিন্তু আমার উদ্দেশ্য নয়। এমনকি ভূত আছে কি নেই সে তর্কেও আমি যেতে চাই না। আমি শুধু যা জেনেছি বা যতটা শুনেছি সেটাকেই নিজের লেখনীর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। এরপর ঘটনাগুলোকে আপনারা সত্যি ভেবে বিশ্বাস করবেন নাকি নিছক একটা কল্পনা ভেবে উপভোগ করবেন সেটা সম্পূর্ণই আপনাদের উপর। যাই হোক, আজ আমি আমার যেই কলিগের বিষয়ে বলতে চলেছি ওনার নাম সুজয় বসাক। বয়সে আমার থেকে বেশ অনেকটাই বড়। অফিসে আমি ওনাকে সুজয়দা বলেই ডাকি। সুজয়দার বাড়ি বনগা লাইনের দত্তপুকুরে। বর্তমানে উনি যেই পাড়ায় থাকেন তার নাম হলো গঙ্গাপুর। দত্তপুকুর স্টেশন থেকে গঙ্গাপুরের দূরত্ব হাঁটা পথে বড়জোর 10 থেকে 12 মিনিট। আগে সুজয়দা দত্তপুকুরেই নিজের পৈতৃক বাড়ি মাইকেলনগরে থাকতেন। মাস দুয়েক হলো জায়গা কিনে বাড়ি বানিয়ে গঙ্গাপুরে চলে এসেছেন। হিন্দু রীতিনীতি মেনে উনি বেশ আড়ম্বরের সাথেই পূজার্চনা করে নতুন বাড়িতে গৃহপ্রবেশ করেছিলেন। আমিও সেই গৃহপ্রবেশের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকায় ছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। আমার খুব ভালো মনে আছে, অনুষ্ঠানের দিন অত ব্যস্ততার মাঝেও সুজয়দা আমায় ওনার নতুন বাড়িটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখিয়েছিলেন। ওনাদের ছাদে আমি বেশ কিছুক্ষণ সময়ও কাটিয়েছিলাম। ছাদ থেকে চারপাশে তাকিয়ে বুঝেছিলাম এই এলাকায় কেউই খুব বেশি পুরনো বাসিন্দা নন, কারণ ছাদ থেকে আশেপাশের যে অল্প কয়েকটা বাড়ি দেখা যাচ্ছিল তার সবকটাই নতুন তৈরি হয়েছে। এছাড়া বেশ কিছু খালি জমিও রয়েছে যেগুলোর চারিদিকে শুধুমাত্র বাউন্ডারি পাঁচিলটাই করা ছিল। যাই হোক, মাস দেড়েক সুজয়দাদের ভালোভাবেই কেটে গেল নতুন বাড়িতে। কিন্তু তারপরেই হঠাৎ এমন একখানা ঘটনা ঘটল যার কারণে সুজয়দার পরিবারের সবার সব খুশি, সব সুখ শান্তি নিমেষে হারিয়ে গেল। তার পরিবর্তে যা নেমে এলো তা হলো ভয় আর আতঙ্ক। সপ্তাহখানেক আগের কথা, দিনটা ছিল রবিবার।
অফিস ছুটি থাকায় সুজয়দা সেদিন বাড়িতেই ছিলেন। সকাল তখন 10:30-11টা হবে। সুজয়দা হঠাৎ খেয়াল করলেন পাশের বাড়ির লিপিকা কোথা থেকে যেন নিজের বাড়িতে ফিরল। একবার তাকিয়েই নিজের চোখ সরিয়ে নেওয়ার মধ্যেও সুজয়দা বেশ ভালোই বুঝতে পারলেন অন্যান্য দিনের তুলনায় লিপিকাকে আজ যেন একটু অন্যরকমই লাগছিল। কেমন যেন একটা অন্যমনস্ক হাব ভাব ফুটে উঠছিল ওর চোখে মুখে। তবে ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তাভাবনা বা কৌতূহল কোনোটাই দেখাননি সুজয়দা, কারণ লিপিকার সাথে পাড়ার কারুরই খুব একটা গাঢ় সম্পর্ক কখনোই ছিল না। আমি যেদিন সুজয়দার বাড়িতে গিয়েছিলাম সেদিন ছাদ থেকে লিপিকাকে একবার দেখেছিলাম ওর বাড়িতে। সুজয়দার একদম লাগোয়া বাড়িটাই ওর। বয়স বড় জোর 30 হবে। সুন্দর মুখশ্রী আর তার সাথে আকর্ষণীয় শরীরী বিভঙ্গ যে কোনো পুরুষ হৃদয়ই দোলা দিয়ে যেতে পারে। আধুনিক পোশাক পরিহিতা লাস্যময়ী একজন বিবাহিতা মহিলাকে দেখে সব ছেলেদের মতো আমার চোখেও জেগে উঠেছিল কামুক দৃষ্টি। সুজয়দাকে উৎসাহী গলায় জিজ্ঞেস করেছিলাম, এই সুজয়দা, কে গো ওটা? সুজয়দাও হেসে বলেছিলেন, বেশি তাকিও না, দেখে ফেললে মুশকিল হবে আবার। পরে সুজয়দার কাছ থেকে শুনেছিলাম ওই বাড়িটার যিনি মালিক তিনি নাকি বারাসাতে থাকেন। লিপিকা এখানে একাই থাকে বাড়িটা ভাড়া নিয়ে। লিপিকার সাথে তার স্বামীর নাকি বিবাহ বিচ্ছেদের মামলা চলছে বেশ কয়েক মাস ধরে, আর দিন দশেকের মধ্যে ডিভোর্সও নাকি হয়ে যাওয়ার কথা। পাড়ায় হাতে গোনা যেই কয়েকজনের সাথে লিপিকা কথা বলে তাদেরও জানিয়েছে ও নাকি কোথায় একটা নার্সিংয়ের কাজ করে। তবে কাজে যাওয়ার সময় ওর সাজগোজ কিংবা পোশাক আশাকের বাহার দেখে পাড়ার লোকেদের যথেষ্ট সন্দেহ আছে ও আসলে সত্যিই নার্সিংয়ের কাজ করে কিনা। তাছাড়া বাড়ি ফেরারও ওর নির্দিষ্ট সময় বাঁধা নেই। কখনো সন্ধে 6টা তো কখনো রাত 12টা, আবার কখনো কখনো রাতে নাকি বাড়ি ফেরেও না। কেউ জিজ্ঞেস করলে বলে শিফটিং ডিউটি ছিল। লিপিকার এহেন আচরণে গঙ্গাপুর এলাকার মানুষজনের ওর সম্পর্কে খুব একটা ভালো ধারণা ছিল না, তাই পারতপক্ষে সবাই ওকে একটু উপেক্ষা করেই চলত। তবে তা নিয়ে লিপিকার কোনো রকম মাথা ব্যথাও ছিল না। ও নিজের মতো একা থাকতেই স্বচ্ছন্দ বোধ করত। তো যেই রবিবারের কথা বলছি, সেদিন বাড়িতে ঢোকার পর সুজয়দা আরও একবার দেখেছিলেন লিপিকাকে। নিজের ছোট্ট পাঁচিলটার ওপরে চুপচাপ বসেছিল। দেখে মনে হচ্ছিল ও যেন কোনো কারণে খুব হতাশ হয়ে আছে। এরপর সুজয়দা আর সারাদিনে খেয়াল করেননি ওকে। সেদিন বিকেল গড়িয়ে ঠিক সন্ধে নামার মুহূর্তে লিপিকার মা নিজের মেয়ের সাথে দেখা করতে এলো। লিপিকা এই বাড়িতে একা থাকলেও মাঝে মধ্যেই ওর মা আসতো দেখা করতে। সেদিনেও এসেছিল। লিপি, ও লিপি, দরজাটা খোল মা। লিপি, লিপি, আমি রে। ও লিপি, দরজাটা খোল। লিপি, লিপি। বেশ কিছুক্ষণ ডাকাডাকির পর মেয়ে দরজা না খোলায় কেমন যেন সন্দেহ হয় ওর মায়ের। লিপি। উনি পিছনের জানলা দিয়ে উঁকি মারেন ঘরের ভেতর, আর তারপর উনি যা দেখেন তাতে ওনার হাত পা ভয়ে ঠান্ডা হয়ে যায়। উনি দেখেন ঘরের ফ্যান থেকে ঝুলে রয়েছে লিপিকা। ও লিপি রে, ও লিপি রে, এ তুই কি করলি মা? ও লিপি মারে। কখন ও নিজেকে ফাঁসি দিয়েছে বা কতক্ষণ ধরে এইভাবে ঝুলে আছে তা আশেপাশের কোনো লোকেই জানে না। আমার লিপিকে কেউ এসে বাঁচাও একটু। ও লিপি মা, মারে। লিপিকার মায়ের চিৎকারে পাড়ার লোকজন সেখানে জড়ো হয়ে যায়।
সেই ভিড়ের মাঝে সুজয়দা এবং তার বাড়ির লোকেরাও উপস্থিত ছিলেন। সবাই বিস্মিত চোখে দেখেন বহুক্ষণ ধরে ঝুলে থাকা লিপিকার চোখ দুটো ঠিকরে বাইরে বেরিয়ে এসেছে। ঘাটটা একদিকে কাত হয়ে গিয়ে মুখের ফাঁক দিয়ে লম্বা একটা জিভ ঝুলছে, পা দুটো মাটির দিকে বাঁকানো। হয়তো মৃত্যুর আগে শেষবার মাটি ছুঁতে চেষ্টা করেছিল। ভয়াবহ এই দৃশ্য দেখে ওখানে উপস্থিত সবাই ভয়ে আতঙ্কে শিউরে উঠেছিল। ঘণ্টাখানেক বাদে পুলিশ আসে। লিপিকার মা এবং পাড়ার কয়েকজনকে সামান্য কিছু জিজ্ঞাসাবাদ করে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে চলে যায় ওরা। এই ঘটনাটা অন্য সবার জন্য হয়তো এখানেই শেষ হয়ে গেল, কিন্তু ঠিক এখান থেকেই শুরু হলো সুজয়দার বাড়ির অস্বাভাবিক ঘটনাগুলো। এরপরের অংশগুলো আমি সুজয়দার জবানিতেই লিখছি। যেমন করে সুজয়দা আমায় বলেছিল ঠিক সেইভাবেই তুলে ধরার চেষ্টা করছি এখানে। আশা করি এতে আপনাদের ঘটনাগুলো বুঝতে সুবিধা হবে। সেদিন রাতে আমরা কেউই ঠিকভাবে খাওয়া দাওয়া করতে পারিনি। ঘুমও এসেছিল অনেক দেরি করে। লিপিকার ঘাড় কাত করে থাকা মুখটা কিছুতেই যেন আমাদের মাথা থেকে যেতে চাইছিল না। পরের দিন সকালে আমি অফিসে চলে আসায় কাজের ব্যস্ততার মধ্যে গতকালের কথাগুলো প্রায় ভুলেই গিয়েছিলাম। দুপুরে লাঞ্চ করার পর ফোন করলাম তোমার বৌদিকে। জানো, ফোনে ওর কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল। এর আগে তোমার বৌদির মুখে কখনো ওর বুকে ব্যথার কথা শুনিনি, কিন্তু সেদিন নাকি সকাল থেকেই ওর বুকের মধ্যে ব্যথা শুরু হয়েছে। কোনো কাজ ঠিকভাবে করতে পারছে না, এমনকি ঠাকুরের পুজো দিতে গিয়েও নাকি ঠাকুরের প্রসাদের থালা, জলের গ্লাস এসব উল্টে পড়ে যাচ্ছিল। তখনও ব্যাপারটাকে আমি অত গুরুত্ব দিইনি। আসলে তখনও বুঝতে পারিনি যে এটাই ছিল সূত্রপাত। একটা দীর্ঘ নিঃশ্বাস নিলেন সুজয়দা। সুজয়দার পরিবারে মোট 5 জন মানুষ আছেন। সুজয়দা, বৌদি, সুজয়দার বড় ছেলে সুরজিৎ, সুরজিতের স্ত্রী শ্রবণা আর সুজয়দার ছোট ছেলে অভিজিৎ। অভিজিৎ এখন কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকে। এই 5 জন ছাড়াও ওদের বাড়িতে এমন একজন আছে যাকে সুজয়দা বা বৌদি তাদের মেয়ের মতন ভালোবাসেন। সেটা হলো ওদের সকলের প্রিয় র্যামজি, একটা কালো রঙের অ্যালসেশিয়ান কুকুর। রূপোর চেন পরানো সেই র্যামজিকে সুজয়দা যে কতটা স্নেহ করে সেটা আমি ওদের বাড়িতে একবার গিয়েই বুঝেছিলাম। সুজয়দা আবার ঘটনাটা বলা শুরু করলেন। মনে তোমার বৌদির বুকের ব্যথার কথাটা শোনার পর থেকে সেদিন সারাক্ষণ অফিসে আমি বেশ দুশ্চিন্তাতেই ছিলাম। ফেরার পথে তাই দত্তপুকুর স্টেশনে নেমে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য জোরে জোরে পা চালাতে লাগলাম। তুমি তো দেখেইছো, আমাদের বাড়িতে যেতে হলে পিচের চওড়া রাস্তাটা ছেড়ে সরু একটা ইটের গলি দিয়ে কিছুটা পথ যেতে হয়। বললে হয়তো বিশ্বাস করবে না, সেদিন ওই সরু গলিটায় ঢোকা মাত্রই গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনে হলো শরীরটা যেন হঠাৎ খুব ভারী হয়ে গেল। এমনিতেই ওই রাস্তাটায় আলো একদম নেই বললেই চলে। তার মধ্যে সেদিন কোনো লোকজনও ছিল না। আমি খুব চেষ্টা করছিলাম তাড়াতাড়ি বাড়ি পৌঁছানোর, কিন্তু কেন জানি কিছুতেই জোরে পা চালাতে পারছিলাম না। চারিদিকের অন্ধকারের দিকে তাকিয়ে বুকের ভেতরটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। কোনো মতে সাহসে ভর করে সেই রাস্তাটুকু পেরিয়ে বাড়ি পৌঁছলাম। কিন্তু বাড়ি পৌঁছেই অন্য দিনের সাথে সেদিনের পার্থক্যটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারলাম। অন্যদিন আমি বাড়ি ঢোকা মাত্রই র্যামজি যেখানেই থাকুক না কেন ছুটে এসে আমার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে,
অনবরত লেজ নাড়িয়ে খেলা করতে থাকে আমার সাথে। শুধুমাত্র ওর জন্য প্রতিদিন আমায় কিছু একটা কিনে নিয়ে বাড়িতে ঢুকতে হয়। কিন্তু সেদিন দেখলাম র্যামজি আমাকে দেখেও খাটের নিচে গুটিসুটি দিয়ে শুয়ে রইল, যেটা ও এর আগে কখনোই করেনি। আমার বেশ কয়েকবার ডাকাডাকির পর অনিচ্ছা সত্ত্বেও র্যামজি খাটের নিচ থেকে বেরিয়ে এলো ঠিকই, কিন্তু ওর মধ্যে অন্য দিনের মতো সেই স্ফূর্তিটা লক্ষ্য করলাম না। কেন জানি ও আমাকে দেখেও না দেখার মতো করে ছুটে গেল পিছনের কোলাপসেবল গেটটার সামনে। আমাদের পিছনের বাড়িটাতেই লিপিকা ভাড়া থাকতো। লক্ষ্য করলাম গেট থেকে সেই অন্ধকার বাড়িটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে র্যামজি, আর তার কিছুক্ষণ পরেই গেটের মধ্যে নাক লাগিয়ে খুব উত্তেজিতভাবে কিছু শুঁকতে শুরু করলো। দেখে মনে হলো ও যেন কিছুর গন্ধ পেয়েছে, আর তারপরেই দেখলাম হঠাৎ প্রচণ্ড ভয় পেয়ে র্যামজি এক ছুটে পালিয়ে গেল ঘরের ভিতর। ব্যাপারটা ঠিক কি হলো কিছু বুঝতে না পেরে আমিও একবার গ্রিলের ফাঁক দিয়ে উঁকি মেরে বাইরের দিকটা দেখার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্য হওয়ার মতো সেরকম কিছুই খুঁজে পেলাম না। এদিক সেদিক তাকাতে তাকাতে হঠাৎ করে আমার চোখ গেল আমাদের গেটের ঠিক উল্টো দিকে, চাপ চাপ অন্ধকার জমে থাকা লিপিকার বাড়িটার দিকে। আর সাথে সাথেই বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। আমার কেন জানি মনে হলো গেটের সামনের অন্ধকারে আমি যেন কাউকে নাইটি পরা অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখলাম। ওটা আমার চোখের ভুল ছিল কিনা জানি না, তবে তারপরেই আমার শরীরটা আচমকা ভার হয়ে গিয়ে মাথার ভেতরটা যেন কেমন করে উঠল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না গেটের সামনে, ফিরে এলাম নিজের ঘরে। সেদিন সারাটা রাত তোমার বৌদি বুকের ব্যথায় খুব কষ্ট পেয়েছে, ঠিক মতো ঘুমোতে পারেনি। এর মধ্যেই ঘরের বাইরে বেশ কয়েকবার নানান রকমের আওয়াজ পেয়েছি আমি। ভেবেছি বড় ছেলে হয়তো জেগে আছে, সেই হাঁটাচলা করছে, কিন্তু আমার এই ধারণা যে ভুল ছিল সেটা জানতে পারলাম পরের দিন সকালে। সেদিন সুরজিৎ ঘুম থেকে উঠেই বলল কাল সারা রাত নাকি ওদের ঘরের পিছন দিয়ে কেউ একজন হেঁটে চলে বেরিয়েছে। লাইট জ্বালিয়ে জানলা খুলে ও কয়েকবার দেখার চেষ্টাও করেছিল, কিন্তু কাউকে নাকি চোখে পড়েনি। আমি ওর কথা শুনে অবাক হলাম বটে, কিন্তু তখনও বেশি গুরুত্ব দিইনি ব্যাপারটাকে। আসলে সেই সময় আমার কাছে এই সব ঘটনার থেকেও ওর মায়ের চিন্তাটা অনেক বেশি ছিল। দুপুরবেলায় ডাক্তার না দেখিয়ে আসা অবধি কিছুতেই যেন নিশ্চিন্ত হতে পারছিলাম না। আমার প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে র্যামজিকে নিয়ে আধ ঘন্টা মতো হাঁটাহাঁটি করার অভ্যেস আছে। খুব বৃষ্টি না থাকলে বা প্রচণ্ড শরীর খারাপ না করলে এই নিয়মের কোনো দিনই পরিবর্তন হয় না। তাছাড়া সকালবেলার এই প্রাতঃভ্রমণ আমার মতো র্যামজিরও খুব পছন্দের। কোনোদিন আমার বেরোতে একটু লেট হয়ে গেলে ওই আগে আগে গিয়ে গেটের উপরে দু পা তুলে ধাক্কাতে থাকে। তবে সেই দিন সকালে কেন জানি র্যামজি কিছুতেই ঘরের বাইরে আসতে চাইছিল না। কোনো মতে ওর গলার চেন ধরে টেনে হিঁচড়ে একরকম বলা যায় জোর করেই ওকে ঘরের বাইরে বের করেছিলাম। কিন্তু বাইরে বেরোনো মাত্রই যেটা ঘটল সেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমাকে অবাক করে দিয়ে র্যামজি আমার হাতের থেকে এক টানে ওর গলার চেন ছাড়িয়ে নিয়ে ছুটে চলল রাস্তার শেষ প্রান্তে যেই মাঠ আছে সেই দিকে। আমি ওকে ধরার জন্য ওর পিছনে ছুটতে শুরু করলাম। দূর থেকেই দেখতে পেলাম র্যামজি মাঠ পেরিয়ে ঝোপঝাড়ে ভরা জঙ্গলটায় ঢুকে গেল।
ওর এইরকম আচরণে আমি আশ্চর্য হয়ে গেলাম। এরকম তো ও আজ অবধি কখনো করেনি। তাহলে ওর হঠাৎ কি হলো? জঙ্গলে প্রবেশ করে দেখলাম র্যামজি একটা গাছের নিচে বসে ভয়ার্ত চোখে আমার দিকেই তাকিয়ে রয়েছে। আমি ওর কাছে গিয়ে ওর সারা গায়ে হাত বুলিয়ে দিতে লাগলাম, কিন্তু লক্ষ্য করলাম তাতে ওর চাহনিতে কোনো রকম পরিবর্তন হলো না। এইবার আমি ওকে ফিরিয়ে আনার জন্য চেন ধরে টান দিতেই ও 2 পা জড়ো করে জঙ্গলের মাটি খিমচে ধরল, আর তার সাথে গলা দিয়ে অদ্ভুত আওয়াজ করতে থাকলো। বুঝতে পারছিলাম ও কোনো কিছুকে মারাত্মক ভয় পাচ্ছিল, কিন্তু কাকে সেটা বোধগম্য হলো না। সেদিন সকালে ওকে প্রায় 5 কোলা করে মাঠ থেকে ফিরেছিলাম আমি। অফিসের কাজের ফাঁকে ফাঁকে সুজয়দা যখন ঘটনাগুলো বলছিলেন, ওনার চোখে মুখে একটা অসহায় আতঙ্কের ছাপ আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। মনে মনে ভাবছিলাম, কুকুর বা অন্য প্রাণীদের ষষ্ঠ ইন্দ্রিয় তো খুব সজাগ হয়, তাহলে কি র্যামজি ওর ষষ্ঠ ইন্দ্রিয়ের দ্বারা কিছু বুঝতে পেরেছিল? কি জানি, হয়তো তাই। সুজয়দাকে আগেই জানিয়ে রেখেছিলাম ওনার এই ঘটনাগুলো আমি গল্পের আকারে সাজিয়ে লিখব। উনি তাতে আমায় কোনো রকম বাধা দেননি, শুধু অনুরোধ করেছিলেন আমার লেখায় যাতে ওনার পরিচয়টা গোপন রাখি। আমিও সেইটুকুই করছি। অফিসে লাঞ্চ করতে বসে সুজয়দা বাকি ঘটনাগুলো বলতে শুরু করলেন। আর সত্যি বলছি, ঘটনাগুলো শুনে দিন দুপুরেও আমার শিরদাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। তোমার মনে আছে দিন 2 আগে তোমায় বলেছিলাম বাড়ির অবস্থাটা একদম ঠিক না, খুব চিন্তায় আছি। তার মধ্যে তোমার বৌদিরও আবার হার্টের প্রবলেম দেখা দিয়েছে, মনে পড়েছে তো? আমি ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বললাম, হ্যাঁ মনে পড়ছে, তুমি বলেছিলে তো। আমার পরিষ্কার মনে ছিল কদিন আগেই দুপুরের দিকে সুজয়দার বাড়ি থেকে একটা ফোন এসেছিল, আর ফোনটা রাখার পরই খুব চিন্তিত মুখে সুজয়দা আমায় উপরোক্ত কথাগুলো বলেছিলেন। সব কথা শোনার পর আমিও সেদিন ওনাকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করেছিলাম, এমনকি বৌদির জন্য বেশ কয়েকজন ভালো হার্টের ডাক্তারের খোঁজও দিয়েছিলাম। তবে সব কিছু নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও সেদিন আমি একটা ব্যাপার এড়িয়ে গিয়েছিলাম। সেটা হলো, আমি সেদিন ওনাকে জিজ্ঞেস করিনি বাড়ির অবস্থা কেন ঠিক না। কারণ আমার মনে হয়েছিল সব পরিবারেই যেমন অশান্তি বা ঝগড়াঝাটি হয়ে থাকে, ওই রকমই একটা কিছু হয়েছে হয়তো। আর লোকের সাংসারিক ব্যাপারে অহেতুক আগ্রহ দেখানো খুব একটা উচিত কাজ নয়। সুজয়দা আবার ধীরে ধীরে বলতে শুরু করলেন, তাহলে তো মনেই আছে তোমার, সেদিন দুপুরে বৌদি ডাক্তার দেখাতে গেছিল। ডাক্তার বলেছিল ওর হার্টে নাকি কোনো প্রবলেম রয়েছে, বেশ কয়েকটা পরীক্ষাও করতে দিয়েছিল। তো ফোনে ব্যাপারটা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। 2 দিন আগেও যেই মানুষটার বুকে ব্যথার কোনো লেশমাত্র ছিল না, একদিনের মধ্যেই তার হার্টের রোগ এসে গেল। এটা কিছুতেই আমি মেনে নিতে পারছিলাম না। ওরই মধ্যে তোমার বৌদি আবার জানালো সকাল থেকে র্যামজি নাকি মুখে কিছু তোলেনি, ওর খাবারগুলো যেরকম ছিল সেরকমই পড়ে আছে। এমনকি আমি বেরোনোর সময় সেই যে আমাদের খাটের তলায় ঢুকেছিল, তারপর থেকে সারাদিনের মধ্যে একবারের জন্য নাকি বাইরে বেরোয়নি, চুপচাপ গুটিসুটি দিয়ে ওখানেই শুয়ে আছে। মনে মনে ভাবলাম র্যামজিরও হয়তো শরীর খারাপ করেছে, বেচারি বলতে পারছে না, তাই এইরকম অদ্ভুত আচরণ করছে। ঠিক করলাম ফেরার পথে ওর ডাক্তারের সাথে কথা বলে যাব। তো অন্য দিনের মতো সেদিনও রাত 9:30 নাগাদ ট্রেন থেকে দত্তপুকুর স্টেশনে নামলাম।
কিন্তু সেদিন যে আমার কি হয়েছিল, কিসের এত চিন্তা ভাবনা ছিল, নিজেও জানি না। আনমনে হাঁটতে হাঁটতে কখন যে স্টেশন থেকে নিজের বাড়ির গলিটার সামনে চলে এলাম বুঝতেও পারলাম না। এমনকি র্যামজির ডাক্তারের কথাটাও বেমালুম ভুলে গেলাম। সম্বিত ফিরল অন্ধকারে ডুবে থাকা সরু গলিটাকে দেখে। আগের দিনের মতো সেদিনও গলিটা ছিল থমথমে, নিস্তব্ধ আর জনমানব শূন্য। হঠাৎ করে আগের দিনের কথাগুলো সব মনে পড়ে গেল, আর সাথে সাথেই অজানা এক আতঙ্কে বুকটা কেমন যেন কেঁপে উঠল। মনে মনে ঠিক করলাম আজ কোনো কিছুই ভাববো না, চুপচাপ হেঁটে চলে যাব নিজের মতো। কারণ ভয়কে নিয়ে মানুষ যতই চিন্তা করে, ভয় নাকি ততই মানুষকে চেপে ধরে। তো আমি সাহসে ভর করে ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে চললাম গলিটা দিয়ে। কিন্তু না, আমি ভুল ছিলাম। কিছুটা পথ হাঁটার পরেই গত রাতের মতো সেই একই অনুভূতি আমায় চেপে ধরল। গাটা ক্রমশই যেন ভারী হয়ে আসতে লাগলো, আর তার সাথে কমে যেতে থাকলো আমার চলার গতিবেগ। হঠাৎ মনে হলো পিছনে কেউ যেন হেঁটে আসছে। লোকের পায়ের শব্দ পেয়ে বুকে একটু বল ফিরে পেলাম। মনে হলো যাক, এইবার আর আমি একা নই, অন্য কেউ আমার সাথে এই অন্ধকার গলিটার মধ্যে রয়েছে। তাড়াতাড়ি ঘুরে তাকালাম পিছন দিকে, কিন্তু একই পিছনে তো কেউ নেই। গলিটা যে একদম খালি পড়ে আছে। মারাত্মক চমকে উঠলাম আমি। হাত পা গুলো কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পিছনে পিছনে কেউ হাঁটছে, কিন্তু তাকে আমি চোখে দেখতে পারছি না। গতকাল চোখের ভুল, মনের ভুল, এইসব ভেবে ব্যাপারগুলোকে অত গুরুত্ব দিইনি, কিন্তু এই প্রথমবার আমার কেন জানি মনে হলো কিছু একটা অদ্ভুত ঘটছে আমাদের সাথে, যেটা সাধারণত ঘটার কথা নয়। আর সেটা হচ্ছে লিপিকা মরার পর থেকেই। তা না হলে অফিসে যখন থাকি কিংবা রাতে যখন দত্তপুকুর স্টেশনেও নামি, তখন তো এরকম গা ভার হয় না। তাহলে এই গলিটাতে ঢোকার পরেই কেন এমন হয়? কথাগুলো ভাবা মাত্রই লিপিকার ঘাড় কাত করা, জিভ বাইরে ঝুলে থাকা মুখটা আমার মনে পড়ে গেল। আর সাথে সাথেই বুকের ভিতর হৃৎপিণ্ডটা যেন আরো দ্রুত গতিতে ছুটতে শুরু করলো। বাকি রাস্তাটা পেরিয়ে আমি কিভাবে যে সেদিন বাড়ি পৌঁছেছিলাম সেটা আমার এখন নিজেরও মনে নেই। তবে বাড়ি ফেরার পর যেই কথাগুলো শুনেছিলাম তাতে আমার অদ্ভুত ঘটনার বিশ্বাসটা আরো যেন বদ্ধমূল হয়ে উঠেছিল। ওই দিন রাত 8টা সাড়ে 8টা নাগাদ আমার বড় ছেলে সুরজিৎ নাকি সাইকেল করে বাড়ি ফিরছিল। গলিটার ভেতর দিয়েও যখন আসছিল, হঠাৎ ওর মনে হয়েছিল সাইকেলটা কেউ যেন পিছন থেকে টেনে ধরেছে। চলন্ত সাইকেল ওইভাবে আচমকা থেমে যাওয়ায় স্বাভাবিকভাবেই নিজের টাল সামলাতে পারেনি। সাইকেল সমেত হুমড়ি খেয়ে পড়েছিল ইট বেছানো রাস্তাটার উপর। প্রচণ্ড পিঠে ব্যথা নিয়ে কোনো মতে খোঁড়াতে খোঁড়াতে ও বাড়ি ফিরেছিল সেদিন। তবে ও নাকি রাস্তা থেকে উঠে পিছন ঘুরে তাকিয়েছিল কে ওর সাইকেল টেনে ধরেছিল সেটা দেখার জন্য, কিন্তু সেখানেও কাউকেই দেখতে পায়নি। পুরো গলিটাই তখন ফাঁকা ছিল।
এমনকি রাস্তাতেও এমন কিছু পড়েছিল না যেটাতে বাধা পেয়ে ওর সাইকেলটা ওইভাবে থেমে যেতে পারে। যদিও আমার কথাগুলো আমি বাড়ির কাউকেই জানাইনি, তবে সুরজিতের ঘটনাটা শোনার পর থেকে আমিও বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম। এগুলো কি হচ্ছে আমাদের সাথে, আর কেনই বা হচ্ছে? ভূত, প্রেত, অশরীরী আত্মা, এইসব নিয়ে বহু লোকের মুখে তাদের জীবনে ঘটে যাওয়া অনেক কাহিনী আমি শুনেছিলাম, তবে সেগুলো যেমন অবিশ্বাস করিনি, সেরকম খুব বেশি বিশ্বাসও করিনি। আমার মনে হতো মানুষ যেখানে ভয় পায় সেখান থেকেই তার হ্যালুসিনেশন শুরু হয়, কিন্তু তাই বলে এইরকম অনুভূতি বাড়ির সবার একসাথে কি করে হতে পারে কি জানি। এর উত্তর তখন আমার জানা ছিল না। এতদূর বলার পর সুজয়দা একটু থামলেন। আমি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, ওই রাতে আর ভয়ঙ্কর কিছু ঘটেনি তো? সুজয়দা সামান্য হেসে বললেন, কি যে বলো, এই তো সবে সন্ধে, সারা রাত তো এখনো বাকি। ওহ, কি মারাত্মক জ্বালাতন যে ভোগ করেছি সে শুধু আমরাই জানি। কি বলবো আর কত বলবো? মন মেজাজের যা অবস্থা, তাতে অর্ধেক ঘটনা তো ভুলেও যাচ্ছি। ওহ। আমি সুজয়দার কাঁধে হাত রাখলাম, বললাম, সুজয়দা, আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। কোনো তাড়াহুড়ো নেই, তুমি না হয় ভেবেচিন্তে ধীরে সুস্থেই বলো। তবে আমি কিন্তু সব ঘটনাটা জানতে চাই। সুজয়দা কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে শুরু করলেন, ওই রাতে র্যামজি কিচ্ছুটি মুখে দেয়নি। অনেক চেষ্টা করেছিলাম ওকে খাওয়ানোর, কিন্তু পারিনি। অগত্যা আমরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। তোমার বৌদি ডাক্তারের দেওয়া বুকে ব্যথার ওষুধ খেয়েছিল, তাই ব্যথাটা একটু কম ছিল। তাছাড়া আগের রাতে কারোরই ভালো করে ঘুম হয়নি, সেই জন্য ঘুমটাও এসে গিয়েছিল খুব তাড়াতাড়ি। রাত তখন কটা হবে, 1-1:30 মনে হয়। হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। বাথরুম পেয়েছিল। বাথরুম যাওয়ার জন্য বিছানা থেকে উঠে দরজাটা খুলতে গেলাম, কিন্তু অবাক হয়ে গেলাম এটা দেখে যে এত বছরে যেই ভুল আমার কখনো হয়নি, সেই দিন সেই ভুলটাই হয়েছিল। দেখলাম দরজাটা আমি আটকাতেই ভুলে গেছি। ওটা আগে থেকেই সামান্য ফাঁকা হয়ে খোলা ছিল। ঘুমের মধ্যে ব্যাপারটা নিয়ে অতটা মাথা ঘামালাম না। লাইট জ্বালিয়ে বাথরুমে চলে গেলাম। বাথরুমের ফ্ল্যাশ টিপে বেরোতে যাব, ঠিক তখনই আমার কানে এলো কোনো হাসির শব্দ। কোনো মহিলা যেন খুব হেসে হেসে কারোর সাথে গল্প করছে। আমাদের বাথরুমে যে ছোট কাচের জানলাটা আছে তার মুখ বাড়ির পিছন দিকে। বুঝতে পারলাম আওয়াজটা সেই দিক থেকেই আসছে, কিন্তু তখন আমার চোখ ঘুমে ঢুলে পড়ছে, তাই কোনো কিছু না ভেবেই বাথরুমের দরজাটা বন্ধ করতে যাচ্ছিলাম। হঠাৎ একটা কথা মনে পড়ায় আমার সর্বাঙ্গে যেন কাঁটা দিয়ে উঠল। এই গলাটা তো আমার চেনা, এর আগেও বহুবার শুনেছি আমি এই গলা। লিপিকা, লিপিকাই তো এইভাবে হেসে হেসে অনেক রাত অবধি কারোর সাথে ফোনে গল্প করত। হে ভগবান, এটা কি শুনলাম আমি? লিপিকা তো আর বেঁচে নেই। তাহলে তাহলে ফোনে কি কথা বলছিল? নিমেষের মধ্যে সব ঘুম উড়ে গিয়ে সারা শরীরে একটা ভয়ের শিহরণ খেলে গেল।
কিন্তু তখন আর কোনো আওয়াজই শোনা যাচ্ছিল না। তাহলে এক মুহূর্ত আগেও আমি যেটা শুনলাম সেটা কি ছিল? ওটা কি আমার শোনবার ভুল, নাকি আমারই অবচেতন মনে চেপে থাকা কোনো ভয়ের বহিঃপ্রকাশ? এই সব প্রশ্নের কোনো সঠিক ব্যাখ্যাই তখন আমার কাছে ছিল না। কোনো মতে বাথরুমের দরজাটা বন্ধ করে তাড়াতাড়ি ফিরে আসতে গেলাম নিজের ঘরের দিকে। হঠাৎ অখেয়ালবশত চোখ গেল পিছনের কোলাপসেবল গেটটার দিকে, আর সাথে সাথেই ধড়াস করে উঠল বুকের ভেতরটা। গেটের সামনে জমে থাকা গাঢ় অন্ধকারের মধ্যে কালো ছায়ার মতো ওটা কে বসে আছে? আমি আবার ভুল দেখছি না তো? নিজের চোখটা দুবার কচলে নিয়ে ভালো করে তাকালাম গেটটার দিকে। না, এটা তো আমার চোখের ভুল নয়। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কালো মতন একটা কিছু ওইখানে রয়েছে। কি করব আমি এখন? ঘরে চলে যাব নাকি বাড়ির লোকদের ডেকে তুলব? মাথার ভিতর সব কেমন যেন গোলমাল হয়ে যেতে লাগলো। হঠাৎ মনে হলো, না, কাউকে ডাকা ঠিক হবে না। ছেলেটা পিঠে চোট পেয়ে ব্যথার ওষুধ খেয়ে শুয়েছে, বউটাও কাল সারা রাত ঘুমোতে পারেনি, আজ একটু ঘুমোচ্ছে। ওদের ঘুম ভাঙানো উচিত হবে না। যা করার আমাকেই করতে হবে। সাহসে ভর করে এগিয়ে গিয়ে ভীষণ গেটের লাইটের সুইচটা অন করলাম। এ কি, ওটা তো র্যামজি। ও এত রাতে এখানে কি করছে? দেখলাম আমার দিকে পিঠ করে গেট দিয়ে বাইরের অন্ধকারের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে র্যামজি। আমি লাইট জ্বালানোর পরে ওর মধ্যে কোনো প্রতিক্রিয়া হলো না। ও সেই একইভাবে বসে রইল গেটের সামনে। আমি খুব মৃদু স্বরে ওর নাম ধরে ডাক দিলাম, র্যামজি, এই র্যামজি, এই। আশ্চর্য হয়ে গেলাম। যেই র্যামজি একবার আমার গলা পেলেই যেখানে থাকুক না কেন ছুটে চলে আসে, সেই র্যামজি এত কাছ থেকেও আমার ডাক শুনতে পেল না। আমি আবার ডাক দিলাম, র্যামজি, 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 আয় আয় আয়। এইবার ও ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে, কিন্তু ওর এইরকম অদ্ভুত চোখের দৃষ্টি তো এর আগে আমি কখনো দেখিনি। কিরকম যেন নিষ্প্রাণ উদাস সেই চাহনি, আমি ঠিক বলে বোঝাতে পারবো না। এক মুহূর্ত ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল র্যামজি। আমার মনে হলো চেন ধরে ওকে টেনে নিয়ে আসি, কিন্তু তারপরেই মনে পড়ে গেল গত রাতের ঘটনাটা। সেই অন্ধকার গেটের সামনে নাইটি পরা কেউ দাঁড়িয়ে। ওফ, না না না, গেটের সামনে আমি কিছুতেই যাব না। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো, আচ্ছা, ওখানে কি র্যামজি কাউকে দেখতে পায়? কথাটা ভাবা মাত্রই কোথা থেকে একটা ঠান্ডা অনুভূতি এসে আমার সারা দেহটা কাঁপিয়ে দিয়ে গেল। ভয়ে আতঙ্কে শিউরে উঠে জোরে চিৎকার করে ডাকলাম, র্যামজি, আয়। র্যামজি এবার চমকে উঠল। দেখে মনে হলো ও যেন সম্বিত ফিরে পেল। আর পর মুহূর্তেই ও গেটের সামনে থেকে ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে আমার দুই পায়ের ফাঁকে ঢুকে গেল। আমি দেখলাম মারাত্মক আতঙ্কে থরথর করে কাঁপছে র্যামজি। ওর চোখ মুখ দেখে মনে হলো ও যেন কত কিছু বলতে চাইছে আমায়, কিন্তু পারছে না। ও যদি কথা বলতে পারত তাহলে হয়তো প্রথম রাতেই আমাকে জানিয়ে দিত। ওই পিছনের রাস্তায়, আমাদের কোলাপসেবল গেটের সামনে, কিংবা এই বাড়ির ভিতরে
সব জায়গাতেই ও কাউকে অনুভব করে, তার গন্ধ পায়, কিংবা হয়তো দেখতেও পায়। সেই রাতে র্যামসিকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকেছিলাম, তারপর ভালো করে দরজা দিয়ে শুয়ে পড়েছিলাম, যদিও ঘুম আসতে চাইছিল না। তবু ঘরের পিছনে কারোর হেঁটে বেড়ানো শব্দ শুনতে শুনতে কখন যেন চোখটা বুজে গিয়েছিল। সুজয়দার কাছ থেকে একের পর এক ঘটনাগুলো যতই শুনছিলাম, আমার মনে ততই যেন একটা অস্বাস্থ্যকর অনুভূতির সৃষ্টি হচ্ছিল। কেন এমন লাগছিল বুঝতে পারছিলাম না, তবে কোথাও যেন মনে হচ্ছিল এই ঘটনাটার সাথে আমিও পরোক্ষভাবে জড়িয়ে পড়েছি। এতক্ষণ ধরে আপনারা শুনলেন কল্যাণ সরকারের ভৌতিক গল্প সে আসে এর প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব শুনতে পাবেন আমাদের পরবর্তী নিবেদনে। আমাদের আজকের গল্প আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বিভা ক্যাফে। সবার আগে আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পেতে প্রেস করুন রিং বেল আইকনে। আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের জানান এই গল্পের কমেন্ট সেকশনে। আমাদের পরবর্তী নিবেদন নিয়ে আমরা আবার হাজির হব শুধুমাত্র আমাদের অফিসিয়াল চ্যানেল বিভা ক্যাফেতে। ভালো থাকবেন, সাহিত্যে থাকবেন। শুভরাত্রি।